প্রাণপ্রিয় শিক্ষার্থী আমার, আশা করি তোমরা ভালো আছো, নিরাপদে আছো, সুস্থ আছো। আমাদের যে ক্লাসগুলো আমরা ধারাবাহিকভাবে গতকাল থেকে শুরু করেছি, আজকে আমি তোমাদের ইংরেজি থেকে আমি একটি ক্লাস নেব। আমি যদিও জানি আমি এখন যে জিনিসটা করব, এই জিনিসটা অনেকেই তোমরা চতুর্থ শ্রেণীতে থাকতেও কিছুটা শিখেছো। চতুর্থ শ্রেণীতেও তোমাদের এই সিলেবাসে ছিল, কারণ চতুর্থ শ্রেণীর আদলেই তো পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষা হয় এখন, সেহেতু তোমরা এটা করেছো। তবে আমাদের অভিজ্ঞতায় যেটা আছে, এই WH কোশ্চেন যেটা আছে, মাত্র একটাই গ্রামাটিক্যাল আইটেম আছে তোমাদের এই পরীক্ষার মধ্যে। সেই গ্রামাটিক্যাল আইটেমটা অনেক শিক্ষার্থীকেই দেখেছি তোমরা সুন্দর করে পারো। অর্থাৎ আমরা 20টা 30টা সেন্টেন্সও যদি দেই, কারো কারো একটা সেন্টেন্সও হয়তো ভুল হবে না, আর কারো কারো হয়তো 2-5টা ভুল যাবে। আর এমন শিক্ষার্থীও হয়তো আমাদের এখানে রয়েছে তোমাদের মধ্যে, যারা অনেক অনেক সময় 1-2 সেন্টেন্সও হতে চায় না। আসলে দীর্ঘদিন থেকে তোমরা এই জিনিসগুলো শিখছো, তাহলে সমস্যা কোথায়? তা আমি মনে করি আসলে সবার মেধা হয়তো সমান না, এবং এই গ্রামারটা আমরা যখন আগে ডিগ্রি পড়েছি, ডিগ্রিতে এই গ্রামারটা ছিল WH কোশ্চেন। তা আমার মনে হয় এই গ্রামারটা একটু কঠিনও আছে, সেই জন্য হয়তোবা যারা একটু ভালো ছাত্রছাত্রী তারা পারে ভালো করে, যারা একটু দুর্বল তাদেরকে একটু বুঝে উঠতে কষ্ট হয়। তা আমি চেষ্টা করব যে আজকে যারা ভালো পারে এবং যারা দুর্বল তারা যেন সুন্দর করে মনে রাখতে পারে, অর্থাৎ কোথায় তোমাদের ভুল হয় এই অভিজ্ঞতাগুলো আমাদের ইতিমধ্যে হয়েছে। সেই জায়গাগুলো যদি আমরা ধরে ধরে করার চেষ্টা করি এই WH কোশ্চেন, আমি আশা করি যাদের একেবারেই ভুল হতো তাদেরও 2-1-5টা করে সেন্টেন্স এখন হতে থাকবে, যদি তোমরা মনোযোগ দিয়ে আমাকে শোনো এবং আমার এই ক্লাসটাকে ফলো করো। আমি চেষ্টা করব তোমাদের সুন্দর করে এটাকে উপস্থাপন করা তোমাদের জন্য। তা আসো আমরা চলে আসি আজকের WH কোশ্চেনের মধ্যে। তা আমি আগে একটু ব্ল্যাকবোর্ডে লিখে রেখেছি, WH করতে যে আমাদের কিছু কিছু জিনিস সামনে চলে আসে। কোথায় তোমরা ভুল করো সেই ভুলের বড় একটি জায়গা আমি লিখেছি এখানে। আমি কিছু অক্সিলারি ভার্ব এখানে লিখে রেখেছি, দেখো। তোমরা হয়তো ভার্বের প্রকারভেদ জানো। সেই ভার্বের একটা প্রকার রয়েছে অক্সিলারি ভার্ব, যাদের কাজ হচ্ছে সাহায্য করা। এই সাহায্যকারী কিছু ভার্ব অক্সিলারি রয়েছে, এখানে আমি তো লিখেছি 22টা মতো। আরও 3-4টা ভার্ব রয়েছে যেটা খুব বেশি ব্যবহার আমাদের নাই। আমি মনে করি যে তোমাদের এটা বইয়ে কিন্তু আছে, কিন্তু এটা তোমরা ধরে ধরে শেখো না। তা আমি তোমাদেরকে অনুরোধ করব, তোমরা আগে এই অক্সিলারি ভার্বগুলো দেখে একটু দেখো। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, ক্যান, কুড, ডু, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডেয়ার, নিড, মাস্ট, ইউজ টু, ওয়াট টু ইত্যাদি। এখন এই ভার্বগুলো কি কাজে লাগে? আমরা অক্সিলারি ভার্ব ছাড়া কখনোই কোনোদিন কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারি না। আমরা যখনই কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে চাইব, আমাদের কিন্তু এই অক্সিলারি ভার্বগুলো কাজে লাগবে। যেমন ধরো আমি কিন্তু শুধু ইন্টারোগেটিভ বলছি, প্রশ্নবোধক বলছি, সেটা WH নয়। আমি যদি তোমাদেরকে এখানে লিখি যে হি ইজ আ স্টুডেন্ট, এইটাকে যদি আমরা ইন্টারোগেটিভ করতে চাই, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এইটাকে যদি আমরা ইন্টারোগেটিভ করতে চাই তাহলে কি করতে হবে? শুধুমাত্র এখানে যে অক্সিলারি ভার্বটা আছে সেই অক্সিলারি ভার্বটাকে আমরা সামনে নিয়ে আসব। তাহলে আমি সময় অল্পের মধ্যে তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করি যে যখনই দেখব যে কোনো একটা সেন্টেন্সের মধ্যে এই ধরনের কোনো একটা অক্সিলারি ভার্ব রয়েছে, সেই অক্সিলারি ভার্বটাকে শুধুমাত্র সাবজেক্টের আগে নিয়ে আসব, আনলেই সেটা অটোমেটিক একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। তাহলে আমরা এটা কিন্তু বুঝতে পারলাম যে এই অক্সিলারি ভার্বের কোনো একটা ভার্ব যদি সাবজেক্টের পরে যেয়ে থাকে, বা এই অক্সিলারি ভার্ব বিশিষ্ট কোনো সেন্টেন্সকে যদি আমরা অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করতে চাই, তাহলে শুধুমাত্র যে অক্সিলারিটা এখানে থাকবে সেই অক্সিলারিটা সামনে নিয়ে আসতে হবে, তারপরে আমাকে সাবজেক্ট ব্যবহার করতে হবে। আমার ইচ্ছা যে তোমরা এই কথাটা একটু মনে রাখবা। মনে রেখে আমরা কোথায় তোমাদের WH এর ত্রুটি হয় সেটাকেই কিন্তু আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি। হ্যাঁ, দেখো, আমি একটা সেন্টেন্স লিখেছি এইরকম করে যে অক্সিলারি ভার্বগুলো, এই অক্সিলারি ভার্ব বিশিষ্ট সেন্টেন্সকে আমরা একইভাবে ওই সাবজেক্টের আগে নিয়ে আসব। কিন্তু আমি এখন একটা সেন্টেন্স লিখলাম, হি ইটস রাইস।
তাহলে দেখো এই সেন্টেন্সটাকেও যদি আমরা এখন ইন্টারোগেটিভ করতে চাই তাহলে কিন্তু আমাদের কিন্তু নিয়মই একই, অক্সিলারি ভার্বকে সামনে দিতে হবে। কিন্তু দেখো এই সেন্টেন্সের মধ্যে এখানে যে 22টা অক্সিলারি ভার্ব আমরা উল্লেখ করেছি, কোনো একটা অক্সিলারি ভার্ব কিন্তু এখানে নাই, এই সেন্টেন্সের মধ্যে নাই। তাহলে কি হবে? আগেই কিন্তু আমরা শিখেছি যে অক্সিলারি ভার্ব ছাড়া কখনোই ইন্টারোগেটিভ সেন্টেন্স করা যাবে না। অর্থাৎ এটা অ্যাসার্টিভ আছে, এটাকে যদি আমরা ইন্টারোগেটিভ করতে চাই, প্রশ্নবোধক তৈরি করতে চাই, অবশ্যই যখনই যে অবস্থাতেই হোক না কেন আমাদের কিন্তু একটা অক্সিলারি লাগবেই। তাহলে দেখো, তাহলে এখানে অক্সিলারি আমার নাই, কি করতে পারি আমরা? একটা অক্সিলারি আছে যে অক্সিলারিটা ভাড়া খাটে, আমরা বলে থাকি এই অক্সিলারিটাকে আমরা ভাড়া করব, হি ইটস রাইস। তাহলে আমরা এখানে লিখব, আগে লেখার কথা, ধরো আমি অক্সিলারিটাকেই আগে নিয়ে আসলাম, তারপরে এটা দিলাম, যে এইভাবে লিখি। কিন্তু এখানে একটা ত্রুটি আছে। ত্রুটি আছে কি? আসলে আমার অক্সিলারি ভার্ব আমি 2 ভাড়া করেছি, কিন্তু এখানে যে ভার্বটা আছে সেই ভার্বটা এই থার্ড পারসনের কারণে এখানে এস হয়েছে, সে কারণে এখানেও এই ভার্বের সাথে এইটা কিন্তু একটা ইএস যোগ হয়ে যাবে, অর্থাৎ ডাজ হি ইট রাইস। তাহলে আমরা কি বুঝতে পারলাম? যখন কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা ইন্টারোগেটিভ করতে চাইব, যদি কোথাও কোনো অক্সিলারি ভার্ব থাকে সেই অক্সিলারি ভার্বকে আমরা সাবজেক্টের আগে নিয়ে আসব। কিন্তু অক্সিলারি ভার্ব যদি না থাকে তাহলে আমরা ডু নিয়ে আসব। যদি এই ভার্বটা মূল ভার্ব থাকে, যদি এখানে ইট হতো তাহলে এখানে ডু হতো, যদি এখানে এট হতো তাহলে এখানে ডিড হতো। যেহেতু এখানে ইটস আছে সেহেতু এখানে ডাজ হবে। আমি ডাব্লিউএইচ করাবো, এই জিনিসটা হয়তো আমার আননেসেসারি, এখানে আমার আনা দরকার ছিল না। তবে আমি তোমাদের কাছে একটু অনুরোধ করছি বাবারা, এইটাকে তোমরা একটু মনে রাখার চেষ্টা করো, যেখানে আমার ডাব্লিউএইচ ফর্ম করার সময় আমাদেরকে এটা কাজে লাগবে। আমরা বুঝতে পেরেছি শুধু একটা কথা, যে যদি আমার কোনো অক্সিলারি ভার্ব থাকে সেখানে কিন্তু নতুন কোনো অক্সিলারি ভাড়া করা যাবে না, সেই অক্সিলারি দিয়েই করতে হবে। কিন্তু যদি কোথাও অক্সিলারি ভার্ব না থাকে অবশ্যই একটা অক্সিলারি নিয়ে আসতে হবে, কারণ যে কোনো প্রশ্নবোধক সেন্টেন্স করতে গেলেই আমাদেরকে অক্সিলারি ভার্বের ব্যবহার করতেই হবে। হ্যাঁ, তাহলে এবার আমরা সরাসরি ডাব্লিউএইচ কোশ্চেনের মধ্যে যাব। তবে এই ডাব্লিউএইচ কোশ্চেন করতে যেও আমি আমার মতো করে তোমাদেরকে একটা অনুরোধ করব, আমি তোমাদেরকে যে জিনিসটা বলবো যে ডাব্লিউএইচ কোশ্চেন করতে গেলে আমাদের 3টা জিনিস মনে রাখতে হবে। আচ্ছা, আগে আমরা কিছু সেন্টেন্স লিখি, তারপরে আমরা দেখব। একটু খেয়াল করে, আমি দুটো সেন্টেন্স এখানে লিখেছি যে হি ওয়েন্ট টু ঢাকা উইথ হিজ ফাদার, আরেকটা সেন্টেন্স আমি লিখেছি হি ইজ 10 years old। তো আমি আরও কয়েকটা সেন্টেন্স আসলে লিখি, আমার ওখানে জায়গা রাখা দরকার ছিল। হ্যাঁ, তারপর আমরা সেন্টেন্স লিখি আরেকটা সেন্টেন্স আমি লিখলাম দ্য হেডমাস্টার পানিশড দ্য স্টুডেন্ট। এখন আমরা দেখি আমি সেন্টেন্স অল্প লিখে বেশি করি, কারণ বোর্ডে মুছতে হবে, সেই জন্যে আমরা তাহলে এখানে একটু বাড়িয়ে দেই। এই কারণে অল্প লিখেই আমরা বেশি কাজ করতে চাই, যেন আমার মুছতে না হয়।
এখানে দুইটা দাগ, অর্থাৎ এটা আমরা 1 নাম্বার দিয়ে করব, এটাকে 2 নাম্বার দিব, আর এটাকে দেওয়া লাগছে না একটাই যেহেতু আছে, দেন হেডমাস্টার পানিশড দ্য স্টুডেন্ট। আচ্ছা, এখানেও আমরা 2টা লিখলাম, এটাকে 1 দিলাম আর এটাকে 2 দিলাম। আচ্ছা, এখানে আমি আর একটা সেন্টেন্স এভাবে লিখি যে মাদার এই সেন্টেন্সটাকে আমরা কয়েকভাবে করতে পারি। এইটার নিচে একটা দাগ হতে পারে, এইটার নিচে একটা দাগ হতে পারে, এইটার নিচে একটা দাগ হতে পারে, আবার এইটার নিচে একটা দাগ হতে পারে। কেমন? এটাকে আমরা শুধু আস দিয়ে করব, এই একটা, আর একটা ফর আস, এটা 2 নাম্বার, এটা রাইস, এটা 3 নাম্বার, আবার এইটা 4 নাম্বার। তোমরা আগেও এরকম অভ্যস্ত আছো, সেই জন্য আমি বিশ্বাস করছি আমার অল্প 5টা সেন্টেন্স আমি লিখেছি, কিন্তু এর মধ্যে 1 2 3 4 5 6 7 8 9 10টা WH কোশ্চেন আছে। অর্থাৎ এইটা দিয়েই এই 10টা WH কোশ্চেন করেও আমরা অনেকখানি বুঝতে পারবো যে তোমাদের আসলে ভুলগুলো কোথায় হয়, সেটা আমরা দেখব এখন। এখন আমি তোমাদেরকে প্রথমে একটা কথা বলেছি যে যখন আমরা WH কোশ্চেন করব তখন আমরা 3টা জিনিস মনে রাখবো। কয়টা জিনিস মনে রাখবো? 3টি। একটু ভালো করে খেয়াল করো যে আমরা মনে রাখবো। আচ্ছা, WH আমি কিন্তু আর ইন ডিটেলসে গেলাম না, তোমরা এটা অভ্যস্ত বলে। WH কিছু ওয়ার্ড আছে, ইন্টারোগেটিভ ওয়ার্ড, ইন্টারোগেটিভ প্রোনাউন। সেই ইন্টারোগেটিভ প্রোনাউনগুলো তোমরা জানো যে হু, হুইস, হোয়াট, হাউ, হোয়েন, হোয়াই, হোয়ার ইত্যাদি ইত্যাদি। এগুলো তোমাদের জানো বলে আর আমি কত ইন ডিটেলসে যেতে চাইনি, তোমরা একটু দেখে নাও। তাহলে আমরা প্রথমেই 3টা জিনিস মনে রাখার কথা বলছি। তাহলে কি কি মনে রাখতে হবে? 1 নম্বরে মনে রাখতে হবে যে আমি যে WH কোশ্চেনটা করব তাতে কোন প্রোনাউনটি ব্যবহৃত হবে, অর্থাৎ কোন WH এখানে ব্যবহৃত হবে। দ্যাট মিন্স আমরা যে যেমন এখানে যদি লিখি আসলে হু, হুইস, হোয়াট, সব কয়টার ভিতরে দেখো W এবং এইচ আছে, W এবং এইচ আছে, সে কারণেই কিন্তু এইগুলোর নাম হয় WH। অর্থাৎ আগে যে কোশ্চেনগুলো আমি তোমাদেরকে দেখিয়েছিলাম বোর্ডে ইন্টারোগেটিভ কোশ্চেন, সেগুলো শুধুমাত্র অক্সিলারি ভার্বের মাধ্যমে করা, কিন্তু এই WH কোশ্চেনগুলো আমরা দেখতে পাচ্ছি যে এই WH কোশ্চেন কিন্তু শুধুমাত্র অক্সিলারি ভার্বের মাধ্যমে করছি না, এখানে নতুন কিছু ইন্টারোগেটিভ প্রোনাউন আসবে, সেই ইন্টারোগেটিভ প্রোনাউন দ্বারা আমরা এই সেন্টেন্সগুলো তৈরি করব। তাহলে আমরা বলবো কোন WH কোশ্চেন বসবে। কেন? আমরা এই কথাটার অর্থ কি? অর্থাৎ যদি কোনো ব্যক্তি হয়, ব্যক্তির পরিবর্তে হু বসবে, যেমন কোনো বস্তু হয় তার পরিবর্তে হোয়াট বসবে, আবার যখন কোনো জায়গা হবে তখন হোয়ার বসবে, আবার যখন তোমার সময় হবে তখন হোয়েন বসবে। এরকম করে তোমরা এগুলো জানো, সেই জন্য আর আমি ডিটেলসে যাচ্ছি না। তার মানে আগে আমাকে বিবেচনা করে নিতে হবে যে কোন WH কোশ্চেনটা আমি এখানে ব্যবহার করব। 1। 2 নম্বরে মনে রাখতে হবে কি, এখানে কোনো অক্সিলারি আছে কি না। কোনো, আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, তোমরা যেখানে ভুল করো আমি সেটাই আইডেন্টিফাই করার চেষ্টা করছি, কোনো অক্সিলারি আছে কি না। হ্যাঁ, এটা কেন মনে রাখবো? আমরা মনে রাখবো এই কারণে, যদি অক্সিলারি থাকে তাহলে কিন্তু আমার নতুন করে কোনো অক্সিলারি আনা যাবে না। তাহলে দেখো অক্সিলারি আমি কি করে চিনবো? ওই যে কিন্তু আমি প্রথমে এই অক্সিলারিগুলো তোমাদের সামনে লিখে রেখে এসেছিলাম, কিন্তু এই অক্সিলারিগুলো কিন্তু তোমাদের বইয়ের মধ্যেও আছে, তোমরা সেখান থেকেও দেখতে পারো। দেখো, তাহলে আমি প্রথমেই বুঝলাম যে আমি যে WH কোশ্চেনটি করতে চলেছি সেখানে আমার কোন WH ওয়ার্ডটি বসবে। 1। 2 নম্বরে বসবে কি, কোনো অক্সিলারি এই সেন্টেন্সের মধ্যে, আমি যে সেন্টেন্সটা করছি এর মধ্যে কোনো অক্সিলারি আছে কি না। যদি অক্সিলারি থাকে তাহলে মাথায় রাখতে হবে কখনোই আমরা নতুন কোনো অক্সিলারি এখানে আনবো না। তাহলে 2টা জিনিস গেল। আর একটা হবে কি, এটা সব ক্ষেত্রে সত্য হবে না, তবে আমি এই কারণে লিখছি কথাটা যে তোমরা প্রায়ই দেখেছি এই জায়গাতে সামান্য একটু ভুল করে ফেলো, যে দাগ দেওয়া বাদে সকল ওয়ার্ড বসবে। এইটা কিন্তু আমি বলেছি এক্সেপশনাল আছে,
দাগ দেওয়া বাদে সকল ওয়ার্ড বসবে। তার মানে কি, একটা সেন্টেন্সের মধ্যে যে জায়গাটুকুতে আমার দাগ দেওয়া আছে ওই দাগ দেওয়া বাদ দিলে বাকি যে ওয়ার্ডগুলো থাকবে আমি প্রত্যেকটা ওয়ার্ডকেই কিন্তু ব্যবহার করব। তাহলে যদি তোমার এই তিনটা জিনিস মাথায় রাখতে পারো, তা আমি মনে করি যারা অন্তত দুর্বল আছে, যারা হাঁটি হাঁটি পা পা করে চলতে চাচ্ছ এখন, যে আমি আসলে কিছু একটু শিখবো, আমি জানি অসংখ্য ছেলে মেয়ে এরকম রয়েছে যারা এখনো কিন্তু কোনো না কোনো ভুল হয়েই যায়, একদিক থেকে সারতে গেলে আরেকদিকে ভুল হয়ে যায়। তাদের প্রতি আমি একেবারে করজোড়ে অনুরোধ করছি, বাবারা একটু মনোযোগ সহকারে দেখো যে প্রথম কথা আমার কোন WH কোশ্চেন বলবে, ব্যাস ফাইনাল একটা সিদ্ধান্ত নেব। তারপরে কোনো অক্সিলারি আছে কিনা সেটাও আগে দেখব। তারপরে দেখব কি যে দাগ দেওয়া নাই এরকম কোনো ওয়ার্ড, বিশেষ করে প্রিপোজিশনের ক্ষেত্রে তোমরা ভুল করে থাকো, আমি সেটা কিন্তু প্রথমেই একটা সেন্টেন্স যেটা লিখেছি এটার মধ্যে এরকম একটা জিনিস আছে। তাহলে আমি বিশ্বাস করি যে তোমরা এটা যদি মাথায় রাখো তাহলে আর ইনশাল্লাহ ভুল হবে না, কারণ তোমরা দীর্ঘদিন ধরে করছো, এখন আর ভুল হবে না আমি আশা করি। হ্যাঁ, তাহলে আমরা সমাধানে যাই। আমি আশা করি তোমরা এগুলো সব নিজেরাই করবে, যেহেতু আমার এখানে করা মানে আগে লেখা রয়েছে, নিজেরাই করবে। করে তারপরে যখন আমি যখন করে দিচ্ছি সেইগুলোর সাথে তোমরা পরবর্তীতে মিলিয়ে নিবা। তোমরা তারপরেও কোনো প্রবলেম হলে তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করে নিবা। বিশেষ করে আনিস স্যার আছেন, রুহুল আমিন স্যার আছেন, আমি জানি তারা অনেক সুন্দর করে তোমাদেরকে শিখিয়েছেন, পড়িয়েছেন, দীর্ঘদিন থেকেই পড়াচ্ছেন। আসলে স্যারদের কোনো ত্রুটি নেই, কিন্তু আসলে তোমাদেরও কোনো ত্রুটি আছে আমি বলবো না, কিন্তু আসলে কারোর যোগ্যতা একটু মাঝে মধ্যে কম, কারো একবারে হয়নি, কারো 2, 3, 4 বারে হবে। আমরা সেই চেষ্টাটাই করে চলেছি। দেখো বাবারা, তাহলে দেখো আমি প্রথমে যে সেন্টেন্সটি পেয়েছি, হি ওয়েন্ট টু ঢাকা উইথ হিজ ফাদার, তাহলে হিজ ফাদার নিচে দাগ। তাহলে আমরা কি ব্যবহার করব এখানে? এখানে কার সাথে গিয়েছিল, এর অর্থ কি সে তার বাবার সাথে গতকাল ঢাকায় গিয়েছিল। তাহলে আমরা প্রশ্ন করব। এখানে WH কোশ্চেন তোমরা সবই জানো যে এখানে উত্তর দেওয়া থাকে, প্রশ্ন করতে হবে। তাহলে আমরা প্রশ্নটা যদি বাংলায় এভাবে করি, সে কার সাথে ঢাকায় গিয়েছিল, সে গতকাল কার সাথে ঢাকায় গিয়েছিল। তাহলে এই সেন্টেন্সটাকে যদি আমরা WH করতে চাই, তাহলে কার সাথে বলেছে, তাহলে কার হলে হুম হবে। তাহলে এই সেন্টেন্সটা করতে গেলে আমরা কি করব একটু দেখো। আমার 2 নম্বর সেন্টেন্সটা মনে হয় একটু মশা লাগতেছে, দুঃখিত সেই জন্যে। কিভাবে করব আমরা? আগে দেখব যে আমরা কোন WH কোশ্চেনটা এখানে ব্যবহৃত হবে। 1-এর 1, তাহলে ব্যবহৃত আমরা বুঝতে পেরেছি হুম ব্যবহৃত হবে, সে কারণে উইথ হুম আমি আগে লিখে নিলাম। এখন একটু খেয়াল করো, এই উইথটা দিয়ে আমি যে কথা বলেছি দাগ দেওয়া বাদে সকল ওয়ার্ড বসবে, হ্যাঁ এই ওয়ার্ডকে তুমি পরে দিয়েও করতে পারতে, কিন্তু যদি সামনে নিয়ে আসো এটা সবচেয়ে সুন্দর হবে। যেহেতু উইথের নিচেই দাগ নেই এবং এটা একটা প্রিপোজিশন, এটাকে আমরা প্রথমে নিয়ে আসলাম যে উইথ হুম ডিড হি। এখন তুমি খেয়াল করো কোথায় আমার এটা কাজে লাগলো। এই যে সেন্টেন্সটা আগে তুমি দেখো বাবা, যে হি ওয়েন্ট টু ঢাকা উইথ হিজ ফাদার, এই যে সেন্টেন্সটা আমি লিখেছি, এই সেন্টেন্সটার মধ্যে কি কোনো অক্সিলারি আছে? নিশ্চয়ই নাই। যে 22টা অক্সিলারি আমি লিখে দিয়েছি তুমি সেটাকে একটু চোখ মেলে দেখো, দেখে দেখো কি তার মধ্যে কখনোই এই অক্সিলারি, কোনো একটা অক্সিলারি এর মধ্যে নাই। তাহলে কথা কি দাঁড়ালো? যদি অক্সিলারি থাকতো সেই অক্সিলারি আমি ব্যবহার করতাম, বাইরে থেকে কোনো অক্সিলারি আনতাম না। কিন্তু এখানে যেহেতু কোনো অক্সিলারি নাই, সেখানে আমি অক্সিলারি আনবো। ওই যে আগেই বলেছি একটা অক্সিলারি ভাড়া খাটে, সেটা হলো ডু। তা যেহেতু এখানে পাস্ট ফর্ম আছে, সেহেতু আমি এখানে ব্যবহার করেছি উইথ হুম ডিড হি গো টু ঢাকা yesterday। বাকিটা যেভাবে আছে সেভাবেই বসে গেল। তাহলে আমি বিশ্বাস করি তোমরা যদি এভাবে মনে রাখতে চেষ্টা করো, তাহলে দেখো আমি এই সেন্টেন্সটা করার জন্য কি বলেছি, আগে মনে রাখতে বলেছি যে কোন WH কোশ্চেন বসবে। আমরা আগে অর্থটা বুঝে দেখলাম যে এখানে একজন ব্যক্তি আছে, যদি সরাসরি প্রথমে থাকতো তাহলে হু ব্যবহৃত হতো, যেহেতু তার সাথে গিয়েছে সেহেতু উইথ হুম হয়েছে। আচ্ছা, তারপরে দেখলাম কোনো অক্সিলারি নাই, সে কারণে একটা ডিড নিয়ে এসেছি। তাহলে উইথ হুম ডিড হি গো টু ঢাকা yesterday, সে গতকালকে কার সাথে ঢাকা গিয়েছিল। হ্যাঁ, আর একটা সেন্টেন্স আমি দিয়েছি সহজ, সেটা আছে ইয়েস্টারডের নিচে দাগ। ইয়েস্টারডের নিচে যেহেতু দাগ আছে, তাহলে ইয়েস্টারডে বলতে কি হচ্ছে, কোন WH কোশ্চেন বলবে এখানে? এখানে ইয়েস্টারডে যেহেতু আছে সময়, তাহলে বলবে হোয়েন, হোয়েন বলবে। তাহলে আমরা কি লিখব? হোয়েন ডিড হি গো টু ঢাকা
উইথ হিজ ফাদার। এখন তুমি মনে রাখতে হবে যে এখন কিন্তু আমাদের দাগ এইটাই, ইয়েস্টারডের নিচে দাগ, অর্থাৎ হিজ ফাদারের নিচে কিন্তু দাগ নাই, সেহেতু ওই আমরা কিন্তু এখন এইটাকে মনে করবো যে এখন আমার এর নিচে কোনো দাগ নেই, ফলে যেহেতু এর নিচে দাগ আছে এইটাকেই শুধু আমি ব্যবহার করতে পারবো না, বাকি সবগুলোই আমাকে ব্যবহার করতে হবে। দেখো আমি সেটা করেছি। তাহলে কোন ডাব্লিউএস কোশ্চেন হবে, যেহেতু সময় ছিল হোয়েন ব্যবহার করেছি, এখানে কোনো অক্সিলারি নাই সেই জন্য আমি ডিড ব্যবহার করেছি। হোয়েন ডিড হি গো টু ঢাকা উইথ হিজ ফাদার, তাহলে এই দুটো সেন্টেন্স কিন্তু আমি আশা করি যে তোমরা ভুল করে থাকো, কখনো কখনো প্রথম সেন্টেন্সে এই উইথ ব্যবহার করো না, আবার দ্বিতীয় সেন্টেন্সে দেখা যাচ্ছে তুমি এই ডাব্লিউএইচ কোশ্চেন করতে গেলে এই নতুন করে একটা অক্সিলারি তুমি আনতে ভুলে যাও, এরকম সমস্যা তোমার কখনো কখনো হয়ে বসে। আচ্ছা, তাহলে আমরা এই প্রথম সেন্টেন্সটা সহ আমরা এই দুটা মুছে দিই এবং আমি দ্বিতীয় সেন্টেন্সটা এখন আবার ওখানে লিখছি। নিশ্চয়ই মনে আছে তোমাদের দ্বিতীয় সেন্টেন্সটা ছিল হি ইজ 10 years old। তাহলে দেখো এখানে বয়স বলা হচ্ছে, যে তাহলে বলছে যে তার বয়স 10 বছর। তাহলে আমাদের প্রশ্নটা কি করব, তার বয়স কত। তাহলে কত দিয়ে যদি কখন কোনো প্রশ্ন করা লাগে তখন কি ব্যবহৃত হয়, কোন ডাব্লিউএস কোশ্চেন ব্যবহৃত হয়, কত জিজ্ঞাসা করার জন্য হাউ জিজ্ঞাসা করা হয়, হাউ ব্যবহৃত হয়। তাহলে আমরা প্রথমেই কি লিখব, হাউ। এখন তুমি দেখো এইরকম করে যে সেন্টেন্সটা থাকবে, এই সেন্টেন্সের মধ্যে দেখলাম যে আমার হাউ ব্যবহৃত হচ্ছে, তারপরে দেখব কি এই সেন্টেন্সের মধ্যে কোনো অক্সিলারি আছে কিনা। হ্যাঁ, একটা অক্সিলারি কিন্তু আছে। সেই অক্সিলারিটা কি, সেই অক্সিলারিটা ইজ। যেহেতু এখানে একটি অক্সিলারি ভার্ব আছে, নতুন করে কিন্তু কোনো অক্সিলারি এখানে আমরা আনতে পারবো না। তাহলে দেখো এইটার পরেই এইটা ব্যবহৃত হবে, হাউ ওল্ড ইজ হি, অর্থাৎ তার বয়স কত। তাহলে আমি মনে করি, এবং দেখো বাকি সব কিছুই আমরা কিন্তু এখানে ব্যবহার করেছি এই নিয়ম অনুযায়ী। আমি তোমাদেরকে মনে রাখতে যেটা বলেছি, অনুরোধ করেছি, সেটা তুমি দেখো এরকম করে খেয়াল করে আমরা কিন্তু এটাই ওই অনুযায়ী হয়ে গিয়েছে, অর্থাৎ হাউ ওল্ড ইজ হি, তার বয়স কত। তাহলে আমরা 2 নম্বর সেন্টেন্সটাকেও করে ফেললাম। হ্যাঁ, এবার আসো, দ্য হেডমাস্টার পানিশড দ্য স্টুডেন্ট। হেডমাস্টার ছাত্রটিকে শাস্তি দিয়েছে, ছাত্রটিকে শাস্তি দিয়েছে বা ছাত্রকে শাস্তি দিয়েছে। কাকে শাস্তি দিয়েছে, ছাত্রকে। তাহলে এখানে কাকে এর পরিবর্তে কি হবে, হুম। তাহলে আমরা আসো প্রথমে বিবেচনা করে নিলাম যে কোন ডাব্লিউএইচ কোশ্চেন এখানে ব্যবহৃত হবে। তাহলে এখানে ব্যবহৃত হবে 3-এর অ্যান্সারে এরকম যে হোম। এখন দেখো আমরা ওই আগের সিস্টেমেই আমরা চলবো সম্পূর্ণ সময়। সেটা কি, যে আমরা বলছি যে দ্য হেডমাস্টার পানিশড দ্য স্টুডেন্ট, অর্থাৎ হেডমাস্টার ছাত্রটিকে শাস্তি দিয়েছে। কিন্তু দেখবো কি এখানে কোনো অক্সিলারি আছে না, এখানে কোনো অক্সিলারি নাই। যেহেতু এখানে অক্সিলারি নাই, সেহেতু এখানে আমরা অক্সিলারি ব্যবহার করব, বাইরে থেকে একটা অক্সিলারি নিয়ে আসতে হবে। এখন যেহেতু এটা পাস্ট ফর্মে আছে পানিশড, সেহেতু আমরা হুম ডিড দ্য হেডমাস্টার পানিশ। হ্যাঁ, একটু মজার ব্যাপার কি, তোমরা কখনো কখনো আমরা এমনও দেখেছি এখানে ডিড ব্যবহার করো, আবার এখানেও কিন্তু এই যে যাদের ভুল হয়, বাবা আমি তাদের কথা বলছি, সবার তো ভুল হয় না। এই ধরনের সেন্টেন্স তোমাদের প্রায় 80-70% ছেলে মেয়েরই নির্ভুল হয়, কিন্তু যাদের হয় না তারা কখনো কখনো এখানেও ডিড ব্যবহার করে এবং এই সেন্টেন্সটাকে যেভাবে আছে সেটাকে সেইভাবে ব্যবহার করে ফেলে। তাহলে আমরা সেটাকে খেয়াল করব যে এখানে যেহেতু আমরা ডিড ব্যবহার করেছি, এখানে কিন্তু আমরা ডিড ব্যবহার করব না। তাহলে আমরা কি লিখবো সেন্টেন্সটা, হুম ডিড দ্য হেডমাস্টার পানিশ। হ্যাঁ, এবার আমরা চলে যাব 4 নম্বরে, 4-এর আনসারে। 4-এ প্রশ্ন আছে কয়টা, 4-এ প্রশ্ন আছে 2টা, অর্থাৎ একটা হচ্ছে যে শুধু মস্কের নিচেই দাগ, আরেকটা হচ্ছে যে ফর মস্কের নিচেই দাগ। তাহলে দেখো
যদি শুধু মস্কের নিচে দাগ থাকে তাহলে আমার এক ধরনের গঠন হবে, অর্থাৎ মস্কের নিচে দাগ থাকলে ফরের নিচেই দাগ নাই। তা যেহেতু ফরের নিচেই দাগ নাই, আমাকে কিন্তু ফর ব্যবহার করতেই হবে। আবার যখন ফরের নিচেই ফর মস্কের নিচে দাগ থাকবে তখন কিন্তু সেটাকে আমি ব্যবহার করতে পারবো না। তখন কিন্তু আমি কম্পারেটিভলি সহজ হবে, যেহেতু এখানে আমার মনে করো যে ফরের নিচেই দাগ নাই, আর মনে করেন আসলেই তো দাগ নাই, শুধু মস্কের নিচেই দাগ, তাহলে আমরা কিভাবে করব? হ্যাঁ, এর অর্থটা কি? ঢাকা ইজ ফেমাস ফর মস্ক, ঢাকা মসজিদের জন্য বিখ্যাত। তাহলে আমরা যদি বলি ঢাকা কি জন্য বিখ্যাত, তোমাকে যদি প্রশ্ন কেউ করে ঢাকা কি জন্য বিখ্যাত, তখন আমরা হয়তো বলবো যে ঢাকা ইজ ফেমাস ফর মস্ক। তাহলে এটা আমরা ডাব্লিউএইচ কোশ্চেন করতে গেলে কি করব? আগে তাহলে দেখব ওই নিয়ম অনুযায়ী যে কোন ডাব্লিউএইচ আমার এখানে বসবে। তাহলে দেখো কি জন্য কি, তাহলে হোয়াট হবে, কিন্তু যেহেতু এখানে আগেরটার মতো একটা প্রিপজিশন রয়েছে, আমরা আগেই লিখব যে ফর হোয়াট। হ্যাঁ, আস্তে থেমে যাও। তাহলে দেখো আমার প্রথম একটা কাজ করেছি যে কোন ডাব্লিউএইচ কোশ্চেনটা বসবে আমি কিন্তু সেটা এখানে বসিয়ে দিয়েছি। এরপরে দেখব এখানে কি কোনো অক্সিলারি আছে। হ্যাঁ, অনেকে কি করো, অক্সিলারি আছে তারপরেও আবার একটা ডু বা ডিড নিয়ে চলে আসো, তখনই তোমাদের এটা ভুল হয়ে যায়। বাবারা প্লিজ একটু দেখো ভালো করে, যেখানে অক্সিলারি আছে বারবার করে বলছি সেখানে কিন্তু অক্সিলারি আনা যাবে না। তাহলে এখানে অক্সিলারি আছে কি? ইজ। তাহলে ফর হোয়াট ইজ ঢাকা ফেমাস। প্লিজ বাবারা একটু খেয়াল করে দেখো, আমরা কিন্তু সম্পূর্ণ নিয়ম অনুযায়ী করতে পেরেছি। দেখো এখানে শুধুমাত্র দাগ আছে মস্কের নিচেই, আর বাকিটা কিন্তু আমরা এখান থেকে সম্পূর্ণটাই বসিয়ে দিয়েছি মস্ক বাদে। ফর ব্যবহার করেছি, ফেমাস, ইজ এবং ঢাকা। তাহলে দেখো ফর হোয়াট ইজ ঢাকা ফেমাস আমরা নিয়ম অনুযায়ী করতে পারলাম। হ্যাঁ, এই চারের আবার আর একটা দাগ আছে, কোথায় সেটা? এই দাগটা হচ্ছে শুধু এখন মস্কের নিচেই না, ফর মস্কের নিচেই। অর্থাৎ বলছে কি ঢাকা মসজিদের জন্য বিখ্যাত। ঢাকা কেন বিখ্যাত? ঢাকা মসজিদের জন্য বিখ্যাত। অর্থাৎ ফর যদি থাকে, তোমরা আগেও ক্লাসে শিখেছো ফর থাকলে সেখানে সাধারণত হোয়াই ব্যবহৃত হয়। তাহলে আমরা এখানে লিখব হোয়াই। তাহলে দেখো আমরা নিয়ম অনুযায়ী করতে পারলাম, যেখানে একটা হোয়াই ব্যবহৃত হলো, হোয়াই। তারপরে আবার যেহেতু এখানে অক্সিলারি আছে, তাহলে হোয়াই ইজ ঢাকা ফেমাস। অর্থাৎ ঢাকা কি জন্য বিখ্যাত। তাহলে দেখো আমরা করতে পারলাম। আমরা যদি যাদের ভুল হয়, আমি বলেছি আগেই যে তোমরা কিন্তু অনেকগুলো ছেলে মেয়ে আমাদের প্রতিষ্ঠানে রয়েছো, তোমরা সুন্দর করে এই জিনিসগুলো পারো। 30টা করতে দিলেও তোমাদের একটাও ভুল হয় না, এমন স্টুডেন্ট আমাদের রয়েছে। তা আমি কম্পারেটিভলি আজকে একটু বেশি গুরুত্ব দিতে চাইলাম, একটু যারা দুর্বল, যারা একটু পিছিয়ে আসো, যারা একবারে পারছো না, একদিন শেখো আবার ভুলে যাচ্ছ, তোমাদেরকে আমি অনুরোধ করছি তোমরা একটু খেয়াল করো বাবারা, যে আমরা যদি এরকম নিয়ম অনুযায়ী করতে থাকি তাহলে প্রথমে কোন ডাব্লিউএইচ কোশ্চেন বসবে। দেখো এটার মধ্যে আমি দেখেছি ডাব্লিউএইচ বসবে হোয়াই। কোনো অক্সিলারি আছে কিনা? না, নাই, সরি আছে। যে অক্সিলারি আছে এইটার বাইরে আমার নতুন করে আর কোনো অক্সিলারি আনা যাবে না। সাবজেক্টের আগে আমি সেই অক্সিলারিটা বসিয়ে দিলাম, হোয়াই ইজ ঢাকা ফেমাস। অর্থাৎ আমি বিশ্বাস করি তোমরা বুঝতে পারছো। তাহলে আমরা এই দুটো সেন্টেন্স মুছে দিই। এখন রয়ে গেল আরো 3টা সেন্টেন্স, অর্থাৎ 4টা। এমনই একটা সেন্টেন্স এখানে লেখা রয়েছে যেটা দিয়ে আমরা 4টা করতে পারবো। হ্যাঁ, দেখি আমরা কেমন করে করতে পারি। তবে আমি তোমাদেরকে কিন্তু আগেই বলেছি যে তোমরা এইগুলো এখান থেকে করার আগে নিজেরা একটু করে ফেলবা, ভুল হোক ত্রুটি হোক কোনো সমস্যা নেই, তোমরা নিজে আগে করে নিবা। আমি প্রথমে দাগ দিয়েছি আসের নিচেই। তাহলে আস, দেখো মাদার হ্যাজ কুকড রাইস ফর আস, মা আমাদের জন্য ভাত রান্না করেছেন। তাহলে আমাদের জন্য, আমাদের, তাহলে মা কাদের জন্য ভাত রান্না করেছেন? আমাদের জন্য। তাহলে দেখো ফর, এখানে কিন্তু ফর আছে, তাহলে হুম হবে, কাদের জন্য। তাহলে আমরা কি লিখবো? সেই ফরটা আগে নিয়ে আসবো এবং দেখবো কোন ডাব্লিউএস কোশ্চেন বলবে এখানে, হুম। তাহলে আমরা লিখলাম যে ফর হুম। হ্যাঁ, এবার আমার দিকে এই সেন্টেন্সগুলোতে কিন্তু হর হামেশা তোমরা ভুল করে ফেলো বাবা। তাহলে দেখো আমি কোন ডাব্লিউএস কোশ্চেন ব্যবহৃত হবে এটা কিন্তু আমরা বুঝতে পারলাম যে ফর হুম হবে। ভালো কথা, মানে ফর হুম আসলে হবে না, শুধু হুম হবে। যেহেতু এখানে একটা ফর আছে, আমরা ফরকে প্রথমে দিয়ে দিয়েটা যন্ত্রণা শেষ হয়ে গেল। এখন আমরা দেখব যে
কোনো অক্সিলারি আছে কিনা। হ্যাঁ, এখানে কিন্তু একটা জলজন্ত অক্সিলারি রয়ে গিয়েছে। তাহলে দেখো তুমি, যদি মাদার হ্যাজ কুকড রাইস ফর আস, তাহলে এই অক্সিলারি যেহেতু, তাহলে ফর হুম হ্যাজ মাদার, যেহেতু অক্সিলারি আছে সেহেতু কোনো অক্সিলারি আমরা এখানে আনবো না। তার মানে যেহেতু অক্সিলারি আছে, যদি অক্সিলারি না থাকতো তখন কিন্তু আমরা ডু বা ডিড ব্যবহার করতাম, সেটা প্রয়োজন অনুযায়ী। তাহলে দেখো, ফর হুম হ্যাজ মাদার কুক, না, এখন কিন্তু কুকটি হবে। এখন দেখো, তুমি যদি আগেরবারে বলো যে স্যার আগের বারেও তো অক্সিলারি ছিল বলে যে আমি হয়তো বা করি নাই, ফর্ম আমি চেঞ্জ করেছিলাম অক্সিলারির কারণে, কিন্তু এখানে যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা সেন্টেন্স যেহেতু, সেহেতু এখানে হ্যাজ থাকলে অবশ্যই, অর্থাৎ হ্যাভ হ্যাজ হ্যাড যদি থাকে তাহলে ভার্বের যে ফর্ম আছে সেটাই কিন্তু ব্যবহৃত হবে। তাহলে ফর হুম হ্যাজ মাদার কুকড রাইস, অর্থাৎ মা কাদের জন্য ভাত রান্না করেছেন। এবার আমরা একটু দ্রুত যাচ্ছি 2 নম্বরে। দেখো 2 নম্বরে বলছে দাগটা কোথায়, ফর আস। তাহলে আমরা যদি ফর সহ দাগ থাকে তাহলে আমরা আগেও একটা সেন্টেন্স পেয়েছি যেখানে হোয়াই ব্যবহৃত হয়। তাহলে কি হবে, তাহলে এখানে ডাব্লিউএস হবে হোয়াই, অক্সিলারি আছে, হোয়াই হ্যাজ মাদার কুকড রাইস। আচ্ছা, এবার আমরা 3 নম্বরে যাই। এখানে শুধুমাত্র রাইসের নিচেই দাগ, শুধুমাত্র কিন্তু রাইসের নিচে দাগ, আর কোথাও কিন্তু দাগ নেই। তাহলে রাইসের নিচে দাগ যদি হয় তাহলে মাদার হ্যাজ কুকড রাইস, তাহলে মাদার কি রান্না করেছেন, হোয়াট হ্যাজ মাদার কুকড ফর আস, মা আমাদের জন্য কি রান্না করেছেন। হ্যাঁ, এখন যদি আমরা এই সেন্টেন্সটাকে করি যে মাদার হ্যাজ কুকড রাইস, অর্থাৎ কুকের নিচেও দাগ, রাইসের নিচেও দাগ, অর্থাৎ মা আমাদের জন্য কি করেছেন। তাহলে আমরা এখানে লিখব কি, what has done, sorry, what has mother done for us। আসলে আমার এই সেন্টেন্সটা একটু জটিলের মধ্যে চলে গেল। আসলে এরকম যদি হয়, যেমন আমরা যদি এই সেন্টেন্সগুলো এরকমই একটা সেন্টেন্স আমি আসলে দিতে চেয়েছিলাম, যেমন আমরা যদি বলি হি স্লিপস অ্যাট নাইট, হি স্লিপস অ্যাট নাইট, অর্থাৎ সে রাতে ঘুমায়, হি স্লিপস অ্যাট নাইট, সে রাতে কি করে। তাহলে এইরকম করে করতে হতো, হোয়াট ডাজ, যেহেতু এখানে কোনো অক্সিলারি নাই, হোয়াট ডাজ হি ডু অ্যাট নাইট। আসলে আমি এইরকম একটা সেন্টেন্স দিতে চেয়েছিলাম। তা যাও, এই সেন্টেন্সটা হোয়াট হ্যাজ মাদার ডান ফর আস, মা আমাদের জন্য কি করেছেন। তা এইটা হলে তোমরা ভালো করে বুঝতে যে এরকম করে সেন্টেন্স আছে যে হি স্লিপস অ্যাট নাইট, অর্থাৎ ভার্বের নিচেই যদি দাগ থাকে তাহলে নতুন করে আমাকে আরেকটা অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হবে। সেটা কিন্তু অক্সিলারি ভার্ব না, অর্থাৎ এই ভার্বের পরিবর্তে ভার্ব নিয়ে আসলাম। একটা আমার অক্সিলারি ভার্ব আছে, সেটা প্রথমে হোয়াট ডাজ হি ডু অ্যাট নাইট, সে রাতে কি করে, হি স্লিপস অ্যাট নাইট, সে রাতে ঘুমায়। তা যাই হোক, এটাই ছিল আজকে আমাদের ডাব্লিউএস কোশ্চেন। আমি বিশ্বাস করি যে তোমরা এগুলো চর্চা করবা। চর্চা করার পরে সমস্ত ছেলে মেয়ের ফোন নাম্বার আমার ফোনে আছে, তোমরা আমাকে নির্দ্বিধায় ফোন করবা। ফোন করে তোমাদের যদি আসলে এটা তোমরা খাতা কলমে লিখতে যেয়ে বসে লিখতে সময়ে যদি কোনো প্রবলেমে পড়ো তাহলে ইনশাল্লাহ সেটা যে কয়টার সময় হোক যখন হোক তোমরা আমাকে ফোন দিতে পারো, আমাকে ফোন করে এই সমস্যার সমাধান করে নিতে পারো। তা ধন্যবাদ। শুধু আমাকেই নয়, রুহুল আমিন স্যার আছেন বাইরে, আনিস স্যার আছেন, তাদের সাথেও তোমরা ডিসকাস করতে পারো। যে কোনো মুহূর্তে স্যাররাও আমাদেরকে বলেছেন, স্যাররা তোমাদের কাছেও বলেছেন যে তারা সবসময় প্রস্তুত আছেন। এই তোমরা যে কোনো সময় স্যারদের কাছ থেকে জেনে তোমাদের সমস্যার সমাধান করে নিতে পারো। ধন্যবাদ সবাই, ভালো থাকো, আল্লাহ হাফিজ।